আসাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসাদ ভাই, আসলে আজকে আমরা মানে মানে একটু আলাপচারিতার মধ্যে, বৈঠকের ঢঙে আলাপচারিতার মধ্যে থাকতে চাই, এই কারণে যে আমি একদিন আগে বোধ হয় আপনার একটা স্ট্যাটাস করেছিলাম। সেই স্ট্যাটাসে আমি দেখলাম যে আপনার সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, দ্যাট মিনস 96-এ, সেই সময়কার সম্পর্ক নিয়ে আপনি কিছু কথা লিখেছেন। এবং আপনি ওখানে লিখেছেন যে বারবার যখনই কেউ ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হয় তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়। তো ক্ষমতায় যাওয়ার পর সবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তার একটা উদাহরণ দিয়েছেন যে শেখ হাসিনার সঙ্গে তার স্বামীর সম্পর্ক নিয়ে আপনি একটা গার্ডিয়ানে লেখা লিখেছিলেন। কি লিখেছিলেন? তো এটা কেন হয় আসলে, এটা একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। আমার অভিজ্ঞতা, মানে গত 45 বছরের অভিজ্ঞতা বলছি যে এই রাজনৈতিক নেতা বা নেত্রী যারা থাকে, তারা যখন বিরোধী দলে থাকে তখন তারা আমাদের বন্ধু। এটা আমি সব জায়গায় লক্ষ্য করলাম। 2-3টা উদাহরণ দিই আপনাকে। শেখ হাসিনা, আপনি হয়তো জানেন যে 81 সালে যখন উনি দিল্লি থেকে ফিরে আসলেন, আমাদের মানে তখন ডক্টর কামাল হোসেনের বাড়ি, বেলি রোডের বাড়িতে সেখানে সাংবাদিক ছিল, সাংবাদিকই ম্যাক্সিমাম। তো ওই প্রথম আমি তাকে দেখলাম। আসাদ ভাই, সমস্যা হচ্ছে যেরকম হয় এরকমই। আসাদ ভাই, আমি আপনাকে খুব বেশি আপনার কথা ছিল না, অনেক সাংবাদিক ছিল। আমি আপনার কথা মাঝখানে একদমই শুনতে পাই নাই। এই যে এখন আবার কে গেছে। হ্যালো, হ্যাঁ আসাদ ভাই, মাঝখানে কি হলো? কেটে গেল। হ্যাঁ, এখন আবার ঠিক আছে। আপনি আবার বলেন, আপনি উত্তরটা আবার দেন। ও দিল্লি থেকে। শেখ হাসিনার সঙ্গে প্রথম আমার দেখা 1981 সালে, উনি যখন দিল্লি থেকে ফেরত আসেন ডক্টর কামাল হোসেনের বাড়িতে। উনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের নতুন সভানেত্রীর পরিচয় করিয়ে দেওয়া। এই প্রথম আমি তাকে দেখলাম। দেখে আমার ইমপ্রেশনটা হলো তার সম্পর্কে খুবই সাদামাটা বাঙালি গৃহবধূ যেরকম হয় সেরকম। তো এই হচ্ছে আমার। তখন সেখানে কথা বলার খুব একটা সুযোগ ছিল না, অনেকেই ছিলেন সে কারণে। পরে যাই হোক, উনি যখন আওয়ামী লীগের সভানেত্রী হলেন, স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে তখন তার ইন্টারাকশন বাড়তে লাগলো। এই করে তারপরে বিরোধী দলে উনি থাকার সময় নানান মানে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হলো, উনি ব্যক্তিগত সাক্ষাৎকারও দিয়েছেন। তারপরে 82 সালে তো জিয়াউর রহমান 81 সালে মারা যাওয়ার পরে জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পরে সেই যোগাযোগটা আমাদের মধ্যে আরো বাড়ে। তখন এই কিছুদিন পরে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন, এগুলো তখন প্রায় আমি মানে যখন তাকে ইন্টারভিউ করতে মানে যেতাম, ওই ধানমন্ডির সুধাসদন 5 নাম্বার ওই বাড়ি। এবং এত আন্তরিক ছিলেন উনি সেই সময়, আমার এখনো মনে আছে। একদিন উনি আমাকে তুমিই বলতেন, আমরা সবাই আপা বলতাম তাকে। তো একদিন ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি চলে যাবো, আমি বললাম আপা অনেক ধন্যবাদ, এখন যাচ্ছি। বলে না না না, বসো বসো। এবং কেন? বলে মাদারীপুরের থেকে আমার এক কর্মী একটা খুব ভালো মিষ্টি আনছে, এইটা তোমাকে খাওয়াবো। তো এরপরে উনি সেই মিষ্টি এনে নিজের প্লেটে তুলে তুলে আমাকে দিলেন। বললাম বেশি দিলেন না। তো এতইটা আন্তরিক এবং সত্যি জেনুইনলি মনে হচ্ছিল খুব আন্তরিক। তো এরপর যেটা হয়, অনেকবার ইন্টারভিউ করেছি, সম্পর্ক খুবই ভালো। তারপরে উনি ক্ষমতায় আসলেন 1996 সালে। ভালো কথা। তখন উনি প্রথম প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স তখন একজনে ফরেন মিনিস্ট্রি একজন আমাকে বললো যে উনি ওনার নিজের বিআইকে কানাডাতে রাষ্ট্রদূত বানাইছে, ওই যে পুতুলের শ্বশুর। কেমন? তো আমি এই খবরটা পাওয়ার পরে আমি দাঁড়ালাম, বললাম যে আসসালামু আলাইকুম আপা।
তাই বললাম চক্ষু, আপনি তো প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধান। বললো না না না, আমার আপা বলতেই হবে, আমি এখন ওইরকম কিছু হইনি। আমি বললাম আচ্ছা, আপনি তো খালেদা জিয়ার খুব সমালোচনা করতেন, স্বজন প্রীতি করছে, বোনকে মন্ত্রী বানাইছে, ভাইকে এটা দিচ্ছে ওইটা, তো আপনি এর সাথে একই কাজ করতেছেন। হঠাৎ করে দেখলাম তার মুখটা একদম অন্যরকম হয়ে গেল। তখন আমাকে সে আপনি বলতেছে, তখন আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললাম যে আমি শুনলাম, হয়তো আমি ভুল হইতে পারি, আমাকে যদি ভুল হয়ে থাকে আগেই ক্ষমা দিন, আপনার বিআই মানে কুকুরের শ্বশুরকে আপনি ক্যানাডাতে হাই কমিশনার বানাইছেন, এইটা আপনি কেন করলেন? তখন সে কিছু মানে ধরেন 10 সেকেন্ডের মতো চুপ করে থেকে বলছে যে আহ এটা তো কোনো কিছু চূড়ান্ত হয় নাই এখন। তার মানে উনি পরোক্ষভাবে স্বীকার করছে যে সেটা তার প্রস্তাবটা গেছে কানাডিয়ান গভর্নমেন্ট কাছে। এরপরে 2 দিন পরে ফরেন মিনিস্ট্রির একজন খুব উচ্চ পদস্থ কর্মকর্তা আমার বললো যে আসাদ, আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। বললাম কেন? বলে ওই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। তো এটা সমালোচনা, তো আপনি এই জিনিসটা না করলে তো এটা তো হয়ে যায়। আচ্ছা, ভালো কথা। তো ফরেন মিনিস্ট্রির লোকজনের একটা ইয়ে কি, তারাও যে আমাকে খুব মানে ভালো কাজ হয়েছে সেটা না, মানে তারা আর একটা পোস্ট পাবে ওইখানে, বাইরের লোকজন আসলে তাদের মানে এটা কমে যায়, ওরাও তো মতলব বাস্তব। তো এই করে আস্তে আস্তে মানে দিন মানে যখনই প্রেস কনফারেন্স হয় এই ধরনের কথাবার্তা শুনে সে আমার উপর দেখলাম যে প্রায় বিরক্ত হয়ে মানে কথাবার্তার উত্তর দিচ্ছে। এর মধ্যে 1998 সালে আমার স্পষ্ট মনে আছে, উনি স্কটল্যান্ডে যাবেন কমনওয়েলথ সামিটে। তো সেইখানে ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা আমার কাছে ছোট্ট একটা বই দিল, সেখানে লিস্ট দিল যে কারা কারা যাবে, কারা কারা যাবে না, কারা কারা যাবে ওই ডেলিগেশনে, 100 জনের মতো। এর মধ্যে জানেন তো যে সাংবাদিকরা যায় বিভিন্ন, এর মধ্যে কোর ডেলিগেশন যেটা যেটা মানে গভর্নমেন্টের, যেখানে ওই আলোচনা দ্বিপাক্ষিক আলোচনা হবে কিংবা মাল্টিল্যাটারাল, সেইখানে দেখলাম আমি 4টা নাম: সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রেদওয়ান সিদ্দিকী, টিউলিপ সিদ্দিকী। তো আমি দাঁড়ালাম উঠে, আমি বললাম যে এরকম একটা বই আমার আমার হাতেই ছিল বইটা, বললাম যে এটা তো ফরেন মিনিস্ট্রির বই, বলে আপনি কোথায় পাইছেন এটা? মানে আমি বললাম যে এটা আসছে আমার কাছে। তো তখন আমি বললাম যে আচ্ছা, কোর ডেলিগেশনের মেম্বার হলো 19 জন আউট অফ 100। তো আমি খালি জানতে চাচ্ছি এদের পরিচয় কি, এরা কারা, এদের নাম তো আমরা মানে এদের কথা তো আমরা কেউ জানি না। তো তখন উনি বললেন যে ও আচ্ছা জানেন না, তো সাইমা ওয়াজেদ আর আর সজীব ওয়াজেদ হলো আমার ছেলে আর মেয়ে, আর আমার বোন রেহানার ছেলে মেয়ে হলো রেদওয়ান মুজিব সিদ্দিকী আর টিউলিপ সিদ্দিকী। তাই বললাম ওখানে গভর্নমেন্টের ডেলিগেশনে তারা কি করবে, ওখানে তাদের ভূমিকাটা, আর এদের জন্য পয়সা আপনার যদি আত্মীয় হয় মানে আপনার নিজের পরিবারের সরকারি পয়সায় এরা কেন যাবে? তখন এতগুলো লোকের সামনে সে একটা মিথ্যা কথা বললো যে এদের সমস্ত খরচ আমি দিচ্ছি। পরে আমাকে ফরেন মিনিস্ট্রি থেকে জানালো একদম বাজে কথা, সব খরচ গভর্নমেন্ট। এই ঘটনা ঘটার পরে সেদিন রাত্রেবেলা, এটা তো শেষ হয়ে গেল প্রেস কনফারেন্স, সেদিন রাত্রে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ডক্টর এস সামান, 1965 ব্যাচের সিএসপি অফিসার, এবং প্রেস সেক্রেটারি ছিলেন জাওয়াদুল করিম, উনি দুইজনেই নাই, দুনিয়া থেকে চলে গেছেন। তো আমি সামাদটাকে চিনতাম আগের থেকে। একদিন সেদিন সন্ধ্যায় কি একটা কাজে ওনাকে আমি ফোন করছিলাম, উনি বললেন যে আরে আরশাদ, আপনি তো খুব ভালো কাজ করছেন, ফোন করে আপনাকে তো আমার খুব দরকার। আমি বললাম কেন সামাদ ভাই? বলে আপনি একটু কালকে প্রধানমন্ত্রীর অফিসে আসেন। আমি বললাম কেন? তো বললো যে না, একটা জরুরি একটু আপনার সাথে একটু আলাপ করতে হবে। আমি বললাম শোনেন সামাদ ভাই, প্রধানমন্ত্রীর অফিসে কারা যায় জানেন? মানে কাজ ছাড়া, মানে যারা চাকরি বাকরি করে ছাড়া। 1 নম্বর হলো ভিখারি আর 2 নম্বর হলো মোসাহেব। এই 2 শ্রেণীর লোক ওই ক্ষমতার আশেপাশে করে। আমি তো এটা ভিতরে একটাও না, আমি যাবো কেন আপনার ওখানে? তো বলে আপনি সারা জীবনে একই ইয়ে করবেন, আমি তো আপনার বড় ভাইয়ের মতো, আপনি আমার সাথে চা খাই, আপনি আসেন। তো গেলাম আমি সকাল 9টার সময়, যে দেখি ওই অ্যান্টি রুম যেটা আছে ওখানে বসা, মানে 10 মিনিট আগে গেছি আমি, যে দেখি শেখ হেলাল বসা ওখানে, শেখ হাসিনার চাচাতো ভাই।
তো এটা দেখে আমার মনে হইলো যে আমাকে তো সে ডাকবে না, মানে শেখ হাসিনার ভাই বসে আছে, এটা তো তার 2 মিনিট পরে, মানে 9টা বাজার 2 মিনিট আগেই ওই তার যে ইয়ে আছে, পিএ আছে, সে জিজ্ঞেস করতেছে আরশাদ মাহমুদ খান নাম, এবং আমার বললে আপনি আসেন। সে হেলাল ওখানে বসে রয়েছে। তো আমি যে বললাম যে সামাদ ভাই আপনি তো দেখলাম যে হেলাল বসে রয়েছে, তো আপনি আমাকে ডাকবেন কেন? বলে আমি তো হেলালকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। তো সে আসছে কেন? আমি বললাম কিসের জন্য আসছে? তো ইংরেজিতে বললে হি স্নিফিং অ্যারাউন্ড, মানে শুনতেছে এখানে কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা। তো প্রধানমন্ত্রীর অফিস তো ব্যবসার জায়গা না। তো এই জন্য আমি তাকে ডাকবো না, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে এই জন্য। তো কি ব্যাপার সামাদ ভাই বলেন? বলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আর জাওয়াদ ভাইকে দুজনকে ডাকছি, ডেকে আমাদেরকে বললেন যে দেখেন এই আরশাদ মাহমুদ এই বড় একটা পেয়ারা লোক, হ্যাঁ, তো আপনি মানে তাকে আর আমার কোন প্রেস কনফারেন্সে আপনার তাকে সামনে বলছেন যে নিউ ইয়র্ক টাইমস এর করেসপন্ডেন্ট আমরা তাকে কর্তৃপক্ষে, মানে এটা নিয়ে তো একটা সমালোচনা হবে যে অ্যাক্টিভেটেড করেসপন্ডেন্ট তাকে আমরা প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে ডাকবো না, কিভাবে সম্ভব? তো এনিওয়ে পরে বলছে অনেক বুঝাইলো, তারা সে কোনো কথাই মানবে না। সে বললো যে না, আমি তাকে আমার আমার সামনে যেন সে না আসে, আমার প্রেস কনফারেন্সে ওই যে আমাকে বন্ধ করলো না, আর আমার কোনোদিন যাওয়া হয়। যাই হোক, তো পরে আমাকে সামাদ ভাই বলতেছে যে তাহলে আমি একটু থামাই আপনাকে। একটা প্রসঙ্গ মনে হলো, পরে হয়তো এটা প্রাসঙ্গিক থাকবে না প্রশ্নটা। তাহলে আপনি কি তাহলে সেই ব্যক্তি যে আপনার কারণে উনি এরপর যত প্রেস কনফারেন্স করেছেন সব তার যারা যারা তাকে তেল মারতে পারবে তাদেরকে আনতেন, এটা সেই কারণ কিনা? না, এটা এটা তো অবভিয়াস। কেমন সে চায় না যে এমন কোন, ও তারপরে আমাকে বলছে যে দেখেন 200 লোকের সামনে আমাকে কিভাবে বিপ্লব করতে। তো সামাদ ভাই আমাকে বলতেছে যে আরশাদ আমি আর জাওয়াদ ভাই পরে বললাম যে সাংবাদিক তোর মধ্যে একজনই ছিল, আরগুলা সব ওই দালালি করতে আসছে, মোসাহেবি কোনো কিছু পাওয়া যায় কিনা এগুলা। তো যাই হোক, সে আমাকে বললো একটা কথা যে আপনাকে বড় ভাই হিসেবে আপনাকে তো আমরা অফিসিয়ালি বাদ দিতে পারবো না, তো আপনাকে চিঠি পাঠাবো আমরা, কিন্তু আপনি আইসেন না। তো এইটা হচ্ছে আমার অনুরোধ। হ্যাঁ, তার কারণ প্রধানমন্ত্রী আপনাকে দেখলে সে তেলে বেগুনে চলে ওঠে। তো আপনি আমার আমাকে আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, আমরা চিঠি যদি না পাঠাই তাহলে তো এটা নিয়ে সমালোচনা হবে যে নিউ ইয়র্ক টাইমস এর করেসপন্ডেন্টকে বাদ দিছে। এটা মানে আমরা তো গণতান্ত্রিক সরকার। তো ওই তারপরে আরেকটা জিনিস, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতাসীন হয়েছেন, যারা এই দায়িত্বে এসেছেন, তাদের ক্ষেত্রেও কি আপনার এই ধরনের কোন বিটার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখন এই খালেদা জিয়ার কথা বলিস। উনি তো 91 সালে আমাকে তো খুব পছন্দ করতেন, যে তার অনেকদিন কাভারেজ টাভারেজ দিছি, আমার বিদেশি কলেজদের নিয়ে যেতাম। আর উনি কেন জানেন আমার ইংরেজিটা খুব পছন্দ করতেন। তো উনি তো বাংলায় কথা বলতেন, তো আমাকে সবসময় বলতেন যে আচ্ছা স্যার আপনি ট্রান্সলেশনটা আপনি করে দিন। তো আমার সাথে সম্পর্ক খুব ভালো। এর মধ্যে যাই হোক ক্ষমতায় তো উনি আসলেন, এবং আসার পরে একটা প্রচন্ড ঝড় হলো চট্টগ্রামের ওইদিকে, মনে আছে কিনা জানি না। উনি 19 এপ্রিল সম্ভবত উনি ক্ষমতা নিলেন প্রধানমন্ত্রী হিসেবে, তখন জাস্টিস শাহাবুদ্দিন রাষ্ট্রপতি আর কি। এরপরে উনি 29 তারিখে ঝড় হলো। তারপরে আমাকে লন্ডন থেকে গার্ডিয়ান থেকে ফোন করে বললো যে তুমি যেভাবে হোক ওই এলাকায় যাবা। তো আমি যে সকালে তেজগাঁও এয়ারপোর্টে গেলাম, যে দেখলাম অনেকেই বসে আছে। তো তখন সাবিউদ্দিন ছিল ওনার পিএস। আমি বললাম সাবি ভাই আমাকে তো এরকম করে বলছে, তো আমি কি হেলিকপ্টারে যাইতে পারি কিনা? বলে একটাই সিট আছে, তো যেহেতু তুমি নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান, এটা দুটো আমাদের খুব দরকার, তোমাকে আমরা এখানে প্রধানমন্ত্রীর সাথে পাঠাবো। তো নামলাম। তো নামে আমি প্রধানমন্ত্রীর পিছনে বসা, হেলিকপ্টার নামার পরে উনি আমাদের জিজ্ঞেস করতেছে আশরাফ সাহেব এত ভয়াবহ ব্যাপার, আমি তো চিন্তাই করতে পারি। তো আমি তো সাথে বললাম যে ম্যাডাম তাহলে তুমি কি বলবো বলেন তো, মানে উনি তো একেবারেই নতুন কোনো কিছু। তখন আমি বললাম যে এইরকম ডিভাস্টেশন হয়েছে, তো আপনি ইন্টারন্যাশনাল হেল্পের জন্য আপনি আবেদন করেন। তো এটা উনি পরে বলবেন। তো যাই এরপরে তো ওই আমাদের লেখালেখি শুরু হইলো। লেখালেখি শুরু হওয়ার পরে উনি ওনার প্রেস সেক্রেটারি যিনি ছিলেন লন্ডনের গার্ডিয়ানে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করতে লাগলো যে এগুলা ইয়ে করছে। তো এই কথায় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, শেখ হাসিনার সঙ্গে তো তখন তো সে বিরোধী দলে
যখনই আমি তার কাছে যাই বলে কি, শোনো তোমার লেখাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। হম। তো যাই হোক, পরে এই একদিন, এরপরে উনি, তারপরে তো উনি ক্ষমতাচ্যুত হইলেন 96 সালে। তারপরে আমার সাথে আবার দেখা সাক্ষাৎ শুরু হইল। তো 91, তারপরে আবার ওই একই কথা, আশরাফ সাহেব মানে হাসিনা সম্পর্কে যে কথাগুলো আপনি লিখতেছেন খুব জরুরি, এগুলো লেখা দরকার, আপনি মানে এগুলা চালায় যান। মানে ওই যে বললাম না, বিরোধিতা না থাকলে আমাদের বন্ধু থাকে। তারপরে উনি 2001 সালে ক্ষমতায় আসেন। তো প্রথম প্রেস কনফারেন্স দেওয়ার পরে তার আগে আমি দেখলাম যে চট্টগ্রামে ছাত্রদল নেতা লিটন হত্যার 1 নম্বর এজাহারভুক্ত আসামি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে উনি এই আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা বানাইছেন, মন্ত্রীর পদ। তো প্রেস কনফারেন্স শুরু হইল, এর মধ্যে ওই বিএনপি পন্থী যারা আছে তারা তো অনেক উচ্ছ্বসিত। তা আমি উঠে দাঁড়ালাম। তা উনি নিজেই বললেন, আশা সাহেব কেমন আছেন আপনি? আপনি তো আসলেন না দেখা করতে। বললাম, ম্যাডাম আপনি এত ব্যস্ত। তখন আমি বললাম যে আমার 2টা প্রশ্ন আছে। বলেন বলেন বলেন। আমি বললাম, আপনারা ক্ষমতায় আসার আগে বলছিলেন আমাদেরকে যে আপনার সরকারের 2টো কাজ হবে, একটা হলো দুর্নীতি উচ্ছেদ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আপনি একজন খুনের মামলার আসামিকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করলেন। এখন আইন সামনে, এখন পুলিশ কিভাবে এই কেসকে সামনে আগায় নিয়ে যাবে আপনি বলেন আমার। তো তখন উনি বললেন বেশ বিরক্ত হইয়া, তাকে তো কোর্ট সাজা দেয় নাই, বুঝছেন? আমি বললাম, কোর্ট তো তাকে মাফও করে নাই, একটা চলমান জিনিস কেস আছে, আপনি এটা কেন করবেন? এই তখন এই বিএনপির যারা সাংবাদিক, মানে তারা চিল্লাচিল্লি, হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়াদবি করতেছে, তর্ক করতেছে। তো বসেন, আপনি বসেন। তো আমি বলছিলাম আমার 2টা প্রশ্ন আছে। তো স্বাভাবিকভাবে উনি দেখলাম খুব বিরক্ত হয়ে গেছে। তারপরে আমি বসে পড়লাম ওদের চিল্লাচিল্লির জন্য। এর মধ্যে উনি তো খুবই রাগ এটা নিয়ে। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে দিচ্ছে। এর মধ্যে শেষ করে ওনার আবার পায়ে ব্যথা, আর্থারাইটিস যে ব্যথা, উনি উঠতে পারে না সহজে। তো দেখলাম যে যেভাবে ভর দিয়ে উঠা, তা আমি আবার উঠে দাঁড়িয়ে বললাম যে ম্যাডাম আমার তো 2টা প্রশ্ন ছিল, আপনি তো একটার উত্তর দিচ্ছেন আরেকটা দেন। তো আবার সে বসে পড়ছে, বসে পড়ে বলেন খুব মানে ইয়ে করে। আমি বললাম, আপনার পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান তার 17 জন আত্মীয় স্বজন নিয়ে সে উমরা করতে গেছে, এবং আসার সময় আমাদের গরিব শ্রমিক ভাইরা সেখানে আছে, তারা 3 মাস আগে টিকিট কাটছে, তাদের 17 জনকে অফলোড করে তার আত্মীয় স্বজনকে আইনা সে এই প্লেনে করে নিয়ে আসছে। এখন এই গরিব আত্মীয় স্বজন তো 3-4 মাস বাড়িতে যাবে, এখন এরা কি করবে? আপনার মন্ত্রী হয়ে এটা কি ক্ষমতার অপব্যবহার না? আপনাকে কে বলছে এটা? আমি বললাম, এটা পত্র পত্রিকায় আসছে। তো আমি বললাম এটা তো ঠিক না। আমি বললাম, ঠিক যে না, তো আপনার তো কোনো রিজনটা দেন, ঠিক না। আমরা তো কি বলবো, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ কি বলবো? তখন বললো কি যে আপনি আপনারা যা লিখবেন প্রত্যেকটা রিজনটা দিতে হবে নাকি? তাই বললাম, রিজনটা যদি আপনি না দেন তাহলে তো মানুষের মনে এই প্রশ্নগুলো থাকবে। তা আপনি ম্যাডাম লেগে যাচ্ছেন কেন? মানে আমি তো জাস্ট, আমার কাজ হলো সাধারণ মানুষের মনে যে প্রশ্ন সেটা ক্ষমতার বান্ধবের সামনে তুলে ধরা, এটাই আমার কাজ। প্রশ্ন করাই হচ্ছে আমার কাজ, আমি সাংবাদিক, এটাই আমার কাজ। তো আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তো যাই হোক, ইয়ে করে মানে মোর্শেদ খান বসা ছিল, শমশের মবিন চৌধুরী, ফরেন সেক্রেটারি রিয়াজ রহমান, সবাই বসা ছিল। তো এই কথা বলার পরে, বের হওয়ার পরে মোর্শেদ খান আমার বলতেছে, আশরাফ ভাই আপনাদের তো আমি বন্ধু মনে করতাম, তো আপনি আমার এরকম একটা এত বড় একটা অনুষ্ঠান মানে ইয়ের মধ্যে। আমি বললাম, মোর্শেদ ভাই আমার বন্ধু তো সবাই, আমার তো কোনো শত্রু নাই। তো যাই হোক, এই যে আশরাফ ভাই, আমি আপনাকে আবার এই আপনার এই প্রসঙ্গ ধরেই আরেকটা প্রশ্ন করি। যেটা ধরে আপনি বললেন যে প্রশ্ন করাই হচ্ছে একজন সাংবাদিকের মূল কাজ। এই সময়ে এসে, আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সময় আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সময়ে এসে আপনি সাংবাদিকদের মধ্যে সেই প্রশ্ন করার যে প্রবণতাটা, এটা কেমন দেখছেন? না, এটা আরেকটা ভয়াবহ একটা জিনিস। আমি বলি, ইতিমধ্যে 3 জন সম্পাদকের সঙ্গে তারা আমাকে ফোন করছিল, বুঝলেন,
বলে বললো যে আপনার অনুষ্ঠান দেখতেছি, এই মাসুদ কামালের অনুষ্ঠান দেখি, আপনার পোস্ট করি, তো সাংঘাতিক ব্যাপার। খলিলুর রহমানকে নিয়ে লিখছিলাম যে খুনের এর সঙ্গে অভিযুক্ত। তো আমি বললাম যে বলে যে এটা তো সাংঘাতিক খবর দিচ্ছেন। তাই আমি বললাম যে আপনারা তো সম্পাদক, আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে না জিনিসটাকে কেস এটাকে ফলো আপ করা, এটা কেন করছেন? বলে দেখেন আমরা সেলফ সেন্সরশিপ করতেছি। আমি বললাম কেন, আপনাদের কোনো ভয় দিচ্ছে? প্রধান উপদেষ্টার অফিস থেকে কি কোনো বা ডিজিএফআই থেকে কোনো ভয় দিচ্ছে? বলে না, ব্যাপারটা সেরকম না, কিন্তু আমরা ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছেন কেন? আপনার কাজটা কি? আপনার সম্পাদক হিসেবে বা সাংবাদিক হিসেবে আপনার কাজটা কি? আপনার অন্যায়গুলোকে তুলে ধরা। তখন আমি বললাম, কালকেও আমি একটা ফ্রন্ট লাইন বলে একটা ফতুর রহমান চৌধুরী ওখানে গেলাম। আমি বললাম যে দেখেন, ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, তিনি ভালোভাবে দেশ চালাবেন, সৎভাবে দেশ চালাবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। তখন আমি বললাম যে উনি এই তার এখন বর্তমান যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আছে, এবং সেটা পত্র পত্রিকা আসছিল আজকে থেকে 24 বছর আগে, খুব হেডলাইন ছিল, নিউজ ছিল। তো এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যাপার যখন হলো, তো উনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে তো সবার আগে বলতেন যে এই জিনিসটা ইনভেস্টিগেশন হোক, তারপরে তার অ্যাপয়েন্টমেন্ট। তার বললাম ঠিক আছে, উনি হয়তো জানতেন না, কিন্তু যেহেতু আমি জিনিসটা মানে স্টোরিটা ব্রেক করলাম, তখন অনেকে আমাকে বললো আপনি মানে মিথ্যা কথা বলতেছেন। আমি বললাম মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, এটা তো খুব সিম্পল, তাই না? আমি যদি মিথ্যা কথা, আর এত বড় একটা ঘটনা আমি মিথ্যা কথা বলি, তারপর যারা পত্রিকার রেফারেন্স দিয়ে পরে দেখলাম যে ঘটনা সত্য। তো আমি কালকে যে অনুষ্ঠান গেছিলাম সেখানে আমি একই কথা বললাম যে ডক্টর ইউনূস যদি সত্যিকার অর্থে উনি আইনের শাসনে বিশ্বাস করেন, তাহলে উনি যে এরকম একটা লোককে এত মানে সরকারি জনগণের ট্যাক্সের টাকায় পুষতেছেন, প্রথমে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ, হাই রিপ্রেজেন্টেটিভ, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং সব জায়গায় তাকে পাঠাচ্ছে এটা। তো এরকম একটা লোককে যখন আপনি রাষ্ট্রের জনগণের টাকায় আপনি বেতন দিয়া সমস্ত সুবিধা ভোগ করবেন, তখন আইনটা কিভাবে এখন এই এই মামলাটা কি কোনোভাবে আর রিভাইভ হবে বলেন আপনি? তো আপনারা যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করেন, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে আপনি আপনি হাসিনা যে কাজ করছে, খালেদা জিয়া যে কাজ করছে, আপনিও সেই একই কাজ করতেছেন। তো আমি আমার ওই সম্পাদক বন্ধুদের বললাম যে আপনারা কেন এটা, মানে আপনাদের কাজটা কি, আপনাদের দায়িত্বটা কি, আপনি সাংবাদিক কেন হয়েছে? তো বললেন যে না দেখেন নানান রকমের আমি কিসের অসুবিধা আপনি বলেন, আপনার অসুবিধাটা কোথায়? এটা আপনি জনগণকে বলেন যে আমাদেরকে কাজ করতে দিচ্ছেন, কেন তো আমরা এই সরকারকে আমরা ধরতে পারি আগের মতোই বলা, ঠিক আছে সেটাও বলবেন না, আবার বলতেছেন। তখন আমি বললাম যে আপনাদের তাহলে কাজটা কি এটা? এই প্রসঙ্গে হোসেন মোহাম্মদ এরশাদের একটা কথা, ওনার প্রেস কনফারেন্সে গেছি, তো তখন বঙ্গভবনের প্রেস কনফারেন্স, এর মধ্যে একজন আমাকে বললো যে উনি তো আমার কবিতা লিখতো, কবি হয়ে গেছিলেন, তো ওই কবিতার ক্যাসেট সে ফোর্স সেল করবে বাংলাদেশ বিমানের ফ্লাইটের প্রত্যেকের প্যাসেঞ্জারের কিনতে হবে। এই খবরটা আমাকে একজনের দিল। তা আমি মানে প্রেস কনফারেন্সে দাঁড়ায় বললাম যে এরকম একটা খবর শুনলাম, তো এতে আমাদের রপ্তানি খাতে উন্নতি কত হচ্ছে, আপনার এই ক্যাসেট বিক্রির জন্য রপ্তানি খাত কি বাড়ছে কিনা? এইটা শুনে তো এরশাদ মানে আগুনের মতো বলে এই সমস্ত কথা কার কাছে শোনেন, কি করেন, এই সমস্ত। এরপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ব্রিগেডিয়ার ইলিয়াস ছিল তার মিলিটারি সিকিউরিটি, সে আমার কাছে দৌড়ায় আসছে, আর সে আমাকে বলতেছে আপনি জানেন, আপনি কিভাবে আসছেন এখানে, আপনি জানেন উনি কে? আমি দেখলাম সে মিলিটারি হোক আর ব্রিগেডিয়ার হোক আর জেনারেল হোক, ইংরেজিতে এখন বলতে হবে। তখন আমি ইংরেজিতে বললাম, ব্রিগেডিয়ার, I know who is he, and I am here as an invited guest. I represent the New York Times. এই যখনই এটা বললাম দেখি সে নরম হয়ে গেছে, বলেছে দেখেন দেশে তো মার্শাল্লাহ আছে, আপনার তো বুঝতে পারবেন, আমি তো বুঝে শুনে এই প্রশ্নটা করছি, আপনি বলতে পারেন যে আমি ভুল প্রশ্ন করছি কিংবা আমি মিথ্যা কথা বলছি, আপনাকে আমাকে আপনি শাস্তি দিতে পারেন, কিন্তু সাংবাদিক হিসেবে আমার কাজ হলো ক্ষমতার ধনদের সামনে সাধারণ মানুষের যে প্রশ্ন, মনের যে প্রশ্ন, সেইটাকে উপস্থাপন করা, এটাই আমার কাজ। এবং এই কাজের জন্যই আমরা সাংবাদিক হচ্ছি, আমরা কোনো কিছু ওই মানে প্রেস সেক্রেটারি হওয়ার জন্য হইনি। তো এই জিনিসগুলা এখন যে সাংবাদিকদের পরে যে শেখ হাসিনার আমলে যে মানে প্রেস কনফারেন্সের নাম করে যে ধরনের সার্কাস আমরা দেখলাম,
একটু অবিশ্বাস্য যে কোন যে এরা হচ্ছে কি সত্যিকার অর্থে এরা হলো সাংবাদিক নামধারী দুর্বৃত্ত। ফ্ল্যাট পাওয়া যাবে কিভাবে, এই প্লট পাওয়া যাবে কিভাবে, আমি বিদেশে কেমনে পোস্টিং এ যাবো। এই যে মিজিরা ফারজানা একজন, সে মানে এমনি আমাকে দু একবার অনুষ্ঠানে ডাকছে, হঠাৎ শুনলাম সে কানাডায় আমাদের হাই কমিশনের চাকরি নিয়ে চলে গেছে। আমি তো জানতামই না এটা। তারপর এখন দেখেন এরা মানে এক একটা সাংবাদিকের ইয়েতে মানে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো অফিসা আপনি আমি যে সাংবাদিকতা করছি, ধরেন আমরা তো মোটামুটি ভালো বেতন চেতনের চাকরি, আমার তো কল্পনার বাইরে এটা। মানে একজন 18 কোটি টাকা পাইছে একজনের ইয়েতে, মানে ক্যাশ পেয়েছে, আরেকজনের নাইমুল ইসলাম খান 300 কোটি টাকা কি বলে লেনদেন হয়েছে তার। তারপরে মুন্নি সাহার ব্যাংকে 136 কোটি টাকা, তারপরে ফারজানা রূপা, শাকিল আহমেদ। তবে এই সমস্ত হিসাবগুলির মধ্যে একটু ঝামেলা আছে, যে হিসাবগুলি দেওয়া হয় এই হিসাবগুলির মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা আছে কেন, মানে এটা তো আসলে প্রশ্ন করা যায়, কারণ এগুলো লোকে মনে করেন এই অ্যাকাউন্টটা শুরু করার থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে, জি এটা সেই হিসাবে দেওয়া হয়েছে। এখন লেনদেন যদি যেমন নাইমুল ইসলাম খান, ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা, উনি তো এর মধ্যে কয়েকটা পত্রিকার মালিক ছিলেন, পত্রিকার লেনদেন করেছেন সবগুলো এখানে, কিন্তু এটা কিন্তু হিসাবের ঝামেলা আছে। কিন্তু না, হিসাবের ঝামেলা আছে, কিন্তু আমি বলছি যেটা ক্যাশ পেয়েছে এখনো আছে। যেমন না না ওই ক্যাশগুলি নাই, ওই ক্যাশগুলি নাই, ওই ক্যাশগুলি নাই আসলে এখানে। আচ্ছা, যেমন মুন্নিশা চ্যালেঞ্জ করেছিল যে আমার অ্যাকাউন্টে টাকা নাই, ওই না এটা লেনদেন হয়েছে। হ্যাঁ, কিন্তু আবার দুদক থেকে বলছে যে তার অ্যাকাউন্টে স্থিতি পাওয়া গেছে 14 কোটি টাকা। হ্যাঁ এটা বলতে পারে, হ্যাঁ ওটা আমরা ধরবো আর কি, রাইট। হ্যাঁ, এবং কথা বলতে 6 কোটি টাকায় স্থিতি পাওয়া গেছে। তো এটা আমার কথা হচ্ছে যে এটা যদি 1 কোটি টাকাও হয়, এটা তো আমিও আপনি কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না, রাইট। আমাদের তো কল্পনার বাইরে, এটা কি করে সম্ভব? ধরেন যেটা বললাম যে আপনি মোটামুটি অনেকদিন থেকে সাংবাদিকতা করেন, আমরা সবসময় চেষ্টা করছি যে সাধারণ মানে আমাদের যে কাজটা, আমাদের সততা নিয়ে যেন কেউ প্রশ্ন না করে। তার কারণ আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা দেশের সংবাদ মাধ্যম, মিডিয়া এবং বিচার বিভাগ যদি স্বাধীন সবভাবে কাজ না করতে পারে, সেই দেশকে আপনি কোনোভাবেই সামনের দিকে নিয়ে যেতে পারবেন। এটা হলো ফান্ডামেন্টাল জিনিস। তো আপনি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আশাক মাহমুদ। আমরা আসলে অনেক লম্বা হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটা। আমি তারপরে মনে করি আমার দর্শকরা এটা খুব এনজয় করবেন, কারণ আপনি আসলে নানা ঘটনার মাধ্যমে আপনার নিজস্ব অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে এটুকু অন্তত পক্ষে দর্শকদের কাছে বলতে পেরেছে। আমরা মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই যে কেন, অনেকে বলেন যে আপনি তো এটা বলবেন, আপনি তো অনেক কিছু চেয়েছিলেন, না পেয়ে না পাওয়ার বেদনায় বলছেন, কিন্তু বিষয়টা যে তার নয়। একাধিক সরকারের সঙ্গে আপনার যে অভিজ্ঞতা আপনি যেটা বর্ণনা করলেন, আমি মনে করি দর্শকরা এখান থেকে ধারণা করতে পারবেন যে একজন প্রকৃত সাংবাদিকের আসলে কাজটা কি। আমি দর্শককে অনুরোধ করবো যে প্রিয় দর্শক আপনারাও খেয়াল করবেন, এই যে কথাটা বলেন আসাদ মাহমুদ ভাই, যে প্রেস কনফারেন্সের নামে সার্কাস, এটা কেন হয়? সাংবাদিক তো মুশাহিদি করার জন্য নয়, সাংবাদিক হলো জনগণের মনে যে প্রশ্ন, প্রশ্নটা ক্ষমতাকে করার জন্য। তারপর ক্ষমতা সেই উত্তরটা কি দেয়, ব্যাখ্যাটা কি দেয়, সেটা সাংবাদিকের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ জানতে পারে। তো আপনারা যারা সাংবাদিকদের দেখেন, সাংবাদিকদের কথা শুনেন, তারাও সেভাবে সাংবাদিকদের যদি বিচার করেন, সবাইকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায়, কেবল তাহলে আমরা একটা সুস্থ এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেতে পারবো। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।